শুধু ব্যক্তির পরিবর্তন নয়, আমরা ব্যবস্থার পরিবর্তন চাই এবং গত রেজিমে, ফ্যাসিস্ট রেজিমে যে গণহত্যা, লুটপাট, দুর্নীতি রয়েছে তার সাথে যারা জড়িত তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা এবং অবশ্যই যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব। বিগত স্বৈরাচারের যেসব বেআইনি কাজকর্মগুলো হয়েছে এটা তাদেরকে ধরে এনে বিচারের আওতায় আনা উচিত। বৈষম্যহীন নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 16 সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলীর এক শক্তিশালী প্যানেল গঠন করা হয়েছে। এই উপদেষ্টা মণ্ডলীর কার কী পরিচয়, কাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে, তাদের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, শুধু তাই নয় যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার তত্ত্বাবধানে নির্মমভাবে নির্বিচারে ছাত্র জনতার উপর, সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, সেই স্বৈরাচারী সরকারের কী শাস্তি হবে এ বিষয়েও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন 17 জন। দেশের আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ, রাজনৈতিক সংকট মোকাবেলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এমন দক্ষ বিশিষ্টজনদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। শেষ হলো শপথের আনুষ্ঠানিকতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে উপদেষ্টা হিসেবে শপথ নেন আরও 16 জন, যাদের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত গভর্নর হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করেন। 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। পরের বছর যোগ দেন শিক্ষক হিসেবে। ধারণা করা হচ্ছে দেশের বিপর্যস্ত অর্থনীতি ও আর্থিক খাতের দায়িত্ব বর্তাবে তার ঘাড়ে। এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কৃতিত্ব অর্জন করেন তিনি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলে 73 সালে তিনি দেশে ফিরে মেজর পদে কুমিল্লা সেনানিবাসে যোগ দেন। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন শিক্ষক ও অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। হাসিনা সরকারের দমনপীড়ন ও বাক স্বাধীনতার পক্ষে সোচ্চার থাকার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে আদর্শ হয়ে ওঠেন তিনি। 1966 সালের 12 জানুয়ারি জন্মগ্রহণ করা আসিফ নজরুল একাধারে লেখক, ঔপন্যাসিক ও রাজনৈতিক বিশ্লেষক। দেশের আলোচিত মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তিনিও উপদেষ্টার দায়িত্ব নিতে যাচ্ছেন। সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তিনি কোন কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন তা জানতে কেবল সময়ের অপেক্ষা। দেশের সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার। 1981 সালে যোগ দেন বাংলাদেশ ফরেন সার্ভিসে। 1999 সালের জানুয়ারি থেকে 2000 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তৌহিদ হোসেন। দক্ষ এই কূটনীতিক কি এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন? প্রকৃতি ও পরিবেশের ন্যায় বিচার প্রশ্নে বরাবরই সোচ্চার সৈয়দা রিজওয়ানা হাসান। 2022 সালের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারের সম্মান অর্জন করেন তিনি। 2009 সালে টাইম সাময়িকীর হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাব পান রিজওয়ানা হাসান। পরিবেশ বিনাশী উন্নয়ন কর্মকাণ্ডের বিপরীতে দেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি। উপদেষ্টা হিসেবে অন্যদের মধ্যে জায়গা করে নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মোহাম্মদ নাহিদ ইসলাম। তারা দুজনেই ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাচ্ছেন। দেশের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থী থাকা অবস্থায় সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তারা। 16 উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত রয়েছেন। ফরিদা আক্তারের জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারড়া গ্রামে। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প ও শ্রমিক, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় 3 দশক ধরে কাজ করেছেন তিনি। অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। এর আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান ছিলেন। আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন একজন ইসলামী পণ্ডিত। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ছিলেন তিনি।
গ্রামীণ ব্যাংকের জন্মলগ্ন থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় কাজ করেছেন নূরজাহান বেগম। নারী উন্নয়নে মাঠ পর্যায়ে কাজ করা একজন মানুষ তিনি। যে 4 জন অন্তর্বর্তীকালীন সরকারে স্থান পেয়েছেন তাদের অন্যতম ডক্টর শারমিন মুর্শিদ। নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। উপদেষ্টা হিসেবে যুক্ত হচ্ছেন নৌ কমান্ডো ফারুক ই আজম বীর প্রতীক। মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরে অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ছিলেন তিনি। আমরা যাত্রাটা শুরু হয়েছে সুশাসন, জবাবদিহিতা, মানবাধিকার, গণতন্ত্র এ সমস্ত ক্ষেত্রে সংস্কারের জন্য, এবং এই কাজ তো কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে শুরু করতে হবে। দায়িত্ব নিয়ে শুরু হলো, তারপরে দেখা যাক না কত দূর যাওয়া যায়। শেষ পর্যন্ত তো যেতেই হবে। কে যাবে, কত দূর যাবে, কতদিনে যাবে সেটা অন্য কথা, কিন্তু দায়িত্বটা নেওয়া হলো, কাজটা শুরু হলো। আপনারা সকলে দোয়া করবেন যাতে এই কাজটা সকলের স্বার্থে আমরা সামষ্টিকভাবে ফোকাস ঠিক রেখে করতে পারি। যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই টাইমটা পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিতে হবে। এটা চাইলে 1 মাসের মধ্যে রাতারাতি সব চেঞ্জ করতে পারবে না। আমরা যারা বাংলাদেশের নাগরিক রয়েছি, আমরা সকলেই চাই এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হবে বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, বৈষম্য, চাঁদাবাজি, লুটপাট, মারামারি, ডাকাতি সহ যত প্রকার অন্যায়মূলক কাজকর্ম রয়েছে এগুলোর সব কিছুর অবসান ঘটানো। দেশের সর্বক্ষেত্রে দুর্নীতির ছড়াছড়ি রয়েছে। বিচার বিভাগ, আইন বিভাগ, স্বাস্থ্য বিভাগ, এমন কোনো সেক্টর নেই, এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতির ছড়াছড়ি নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট এটাই আশাবাদী যে তারা এমনভাবে বাংলাদেশকে ঢেলে সাজাবেন যেন বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হিসাবে পরিচয় লাভ করতে পারে। যে বাংলাদেশ দুর্নীতিতে 1 নাম্বার ছিল, যে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের ভিতরে সেরা ছিল, সেই বাংলাদেশে যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের দিক নির্দেশনায় এমন একটি সুন্দর বাংলাদেশে পরিণত হয় যেন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের কাছে সুনামধন্য একটি আইডল রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়। যেখানে কোনো সুদ থাকবে না, যেখানে কোনো ঘুষ থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো অন্যায় থাকবে না, যেখানে কোনো অবিচার থাকবে না, যেখানে কোনো জুলুম নির্যাতন থাকবে না, যেখানে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে গরিবদেরকে নিষ্পেষিত করা হবে না, যেখানে দেশের অর্থ অন্য দেশে পাচার করে নিজেকে দেউলিয়া করে বাংলাদেশের অর্থনীতিকে ধসে নামিয়ে দেওয়া হবে না। এমন একটি সুন্দর বাংলাদেশ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আশা করি এবং এটাও বিশ্বাস করি যে এই যে নবীন ও প্রবীণের যে অন্তর্বর্তীকালীন একটি গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী প্যানেলের একটি সরকার গঠন করা হয়েছে, এই সরকার অবশ্যই সাধারণ জনগণের পাশে থাকবে এবং সর্বদাই সাধারণ জনগণের যে মনের আকাঙ্ক্ষা, আশা এগুলো পূরণ করবে। সাধারণ জনগণের মনের যে দাবি, এই সমস্ত দাবিগুলো তারা আমলে নিয়ে তারা যথাযথ সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে একটি সুস্থ, সাবলীল, সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে তারা এগিয়ে যাবেন। আরও একটি খুশির বিষয় হলো, এটাতে দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি, সেটা হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্যানেলে স্থান পেয়েছেন একজন বিদগ্ধ আলেম আফামা খালেদ হাসান। এটা দেখে খুবই আমরা খুশি হয়েছি। এজন্য খুশি হয়েছি যে তিনি যেহেতু আলেম, অবশ্যই তিনি এই দিকটি সবসময় খেয়াল রাখবেন যেন এই সরকারের মাধ্যমে বা দেশে কোনো উগ্রপন্থীদের মাধ্যমে কোনোভাবেই যেন ইসলামের কোনো বিধিবিধানের ক্ষতি না হয় এবং ইসলাম বিরোধী কোনো আইন যাতে প্রণয়ন না হয়। এটা একটি দেশে স্বাধীনভাবে বাঁচার জন্য, স্বাধীন মত প্রকাশের জন্য, যেটা ইসলামের অনুকূলে হয় এমন স্বাধীন মত প্রকাশের জন্য, যেটা অবশ্যই ভালো একটা দিক হতে যাচ্ছে। কেননা ইতিপূর্বে আমরা স্বৈরাচার সরকারের আমলে দেখেছি যে আলেমই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদের অপকর্ম ফাঁস করে দিয়েছে, তাদের বাক রুদ্ধ করে, তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে গুম করে, তাদেরকে বিভিন্ন সময় হত্যাও করা হয়েছে। তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট এটা আশাবাদী যে সকলেই তাদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারটা ফিরে পাবে এবং গঠনমূলক সমালোচনা তারা গ্রহণ করবেন এবং সেটা আমলে নিয়ে সাধারণ জনগণ, এই 95% মুসলমানের দেশে কোনো মুসলমানই যেন অন্যায়ভাবে নিপীড়িত না হয় এবং ইসলামের উপর কোনো প্রকার আঘাত না আসে, এই দিকটি তারা
সর্বাগ্যে সবসময় অগ্রাধিকার দিয়ে দেশকে সুন্দরভাবে ঢেলে সাজাবেন। এ আশা ব্যক্ত করেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।